কোনো একটা সরকারের পতন হয় কিংবা সরকারের পতন ঘটায় জনগণ, কারণ পরবর্তী সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা থাকে। কোনো সরকার প্রত্যাশা পূরণ করতে না পারলে সেই সরকারের পতন হয়। পরবর্তী সরকার জনগণকে সুখ দেবে, শান্তি দেবে, ভালোভাবে তারা যেন জীবনযাপন করতে পারে সেই ব্যাপারগুলো নিশ্চিত করবে, সেরকম প্রত্যাশাই তো জনগণের থাকে। কিন্তু জনগণ যদি বারবার হোঁচট খায়, জনগণ যদি বারবার প্রতারিত হয় এবং জনগণ যদি হাস্যকর কিছু দেখতে থাকে, আগের চাইতে বেশি হাস্যকর যদি কোনো কিছু ঘটতে থাকে, তাহলে জনগণ কিন্তু বর্তমানের উপরেও আবার ক্ষুব্ধ হয়ে যাবে, বিরূপ প্রতিক্রিয়া শুরু করবে। আজকে এমন একটা খবরের উৎপাদন হয়েছে বর্তমান সরকারের 2 মাস অতিক্রম করলো মাত্র, কিন্তু 2 মাস অতিক্রম করার এই সময়ে সরকারের সমালোচনা করাটা ঠিক না, এই বাস্তবতা যেমন সত্য, তেমনি এরকম খবরের উৎপাদন যদি হয় তাহলে এর শুরুতেই সরকারের প্রতিকার করা উচিত, প্রতিকারের ব্যবস্থা নেওয়া উচিত, নতুবা সরকার কিন্তু বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাবে। ভয়াবহ একটা খবর এসেছে, সেটা হচ্ছে যে পৈতৃক সম্পত্তি কিংবা আত্মীয় স্বজনের সম্পত্তি কিংবা আপনি কারো কাছ থেকে গিফট পেলেন কোনো সম্পত্তি, সেই সম্পত্তির পরিমাণ যদি 1 টাকাও হয়, আপনি যদি উত্তরাধিকার সূত্রে 1 টাকার সম্পত্তিও পান, সেই 1 টাকার সম্পত্তিরও আপনাকে কর দিতে হবে। 1 টাকা সম্পত্তি যদি থাকে তাহলে আপনাকে যদি 1%, 2%, 3%, 3% যদি কর দিতে হয়, তাহলে এই 1 টাকার মালিক আপনি না, 3 পয়সা আপনাকে সরকারকে দিতে হবে। এরকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত হতে চলেছে। এনবিআর এরকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত আগামী বাজেটেই, এই যে 1 মাস পরেই যে বাজেট, সেই বাজেটেই উপস্থাপন করা হবে। এই ভয়ঙ্কর তথ্যটা দিচ্ছে দৈনিক কালের কণ্ঠ। চিন্তা করা যায় যে 1 টাকার উত্তরাধিকার সম্পত্তি পেলেও তার কর দিতে হবে এবং সেই করের আওতামুক্ত ভিক্ষুকরা পর্যন্ত হবে না। যদি ভিক্ষুকরাও এই উত্তরাধিকার পেয়ে থাকে, কোনো কিছু পাওয়ার ঘটনা যদি তার ক্ষেত্রেও হয়। চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা জেনে দেখি যে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার যাওয়ার পরেও তার বসিয়ে দেওয়া লোকজন কি বর্তমান সরকারকে খুব দ্রুত অজনপ্রিয় করে ফেলার চক্রান্তে লিপ্ত হয়েছে? তারা কি চাইছে যে বর্তমান সরকার খুব দ্রুত অজনপ্রিয় হয়ে যাক, এতে করে অন্য কারো লাভ হবে এবং অন্য কারো লাভটা করিয়ে দেওয়ার জন্য এই বন্দোবস্তগুলো হচ্ছে কি, নাকি সরকার নিজে থেকেই এটা করছে? আর সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে জনগণের উপরে করের বোঝা যখন বাড়তে থাকে এবং সেই করের বোঝাটা যখন হাস্যকর পর্যায়ে চলে যায়, নরওয়ের মতো দেশ, সুইডেনের মতো দেশ যখন এরকম একটা আইন, উত্তরাধিকার সম্পত্তিতে কর বসানোর আইন করার পরেও সেই আইন বাতিল করেছে, এই আইন গ্রহণযোগ্য নয় বলে বাতিল করেছে, তখন বাংলাদেশ সরকার আগামী বাজেটে এই আইন করতে যাচ্ছে, যেখানে আপনি যদি আপনার পৈতৃক উত্তরাধিকার সূত্রে 1 টাকার সম্পদও পান, আবারও বলছি 1 টাকার সম্পদও যদি হয়, তাহলেও আপনাকে তার কর দিতে হবে এবং সেই কর কখনো কখনো 1 থেকে 3%, 5%, 10% পর্যন্ত দিতে হবে বিভিন্ন ক্ষেত্র ভেদে। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ভিক্ষুক বাস্তুহীন ছাড়া করের কোপে সবাই, কর দিতে হবে 1 টাকার সম্পদের উত্তরাধিকারীকেও। এখানে বিস্তারিততে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে কেউ যদি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে 1 টাকা মূল্যের সম্পদও পান, ওই সম্পদেরও কর দিতে হবে। আর এই আইন হতে যাচ্ছে আগামী বাজেটে। এটি বাস্তবায়িত হলে পথের ভিখারি আর বাস্তুহীন ছাড়া যিনি এই সম্পদের অধিকারী হবেন তাকেই কর দিতে হবে। তবে ভিক্ষুকও যদি বাবার উত্তরাধিকারী হিসেবে অন্তত 1 টাকার বেশি সম্পদ পান, ভিক্ষুক হলেও তিনিও মাপ পাবেন না, তাকেও কর দিতে হবে। এবং এই করের প্ল্যানে এনবিআর এরকম প্ল্যানও করছে যে কৃষক, শ্রমিক, মজুর তাদেরকেও কর দিতে হবে, এরকম অবস্থা তৈরি হয়েছে। চলুন বিস্তারিত খবরে একটু যাই।
সেখানে কি বলা হচ্ছে যে এই যে যেটা বললাম সেটা তো আছেই। এছাড়া কৃষক, শ্রমিক কিংবা দিনমজুর কেউই মাপ পাবেন না যদি তারাও উত্তরাধিকারী হিসেবে সম্পদ পান, তাদেরও দিতে হবে কর। বলা যায় এই আইনের মাধ্যমে গণহারে করের খড়গ চাপানোর পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামী 2026-27 অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব নিয়ে কাজ করছে সংস্থাটি। এনবিআর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদকে দুটি শ্রেণীতে ভাগ করছে তারা, নিকটাত্মীয় এবং দূর সম্পর্কের আত্মীয়। নিকটাত্মীয় মানে দায়িত্বশীল সূত্র বলছে নিকটাত্মীয় বলতে বোঝাবে বাবা, মা, আপন ভাই ও বোনের কাছ থেকে প্রাপ্ত সম্পদ। অন্যদিকে এর বাইরে যে কোনো ব্যক্তির কাছ থেকে সম্পদ পেলে তা দূর সম্পর্কের আত্মীয় হিসেবে বিবেচিত হবে। নিকটাত্মীয় হলে প্রাপ্ত সম্পদের 1 থেকে 5% পর্যন্ত কর নির্ধারণ করা হতে পারে। মানে আপনি চিন্তা করেন যে 5% কর নেয়ার চিন্তা, মানে সম্পদের, আমার যে সম্পদ সেই সম্পদ থেকে 5% যে সম্পদের মানে কোনো উৎপাদনশীলতা থাকুক আর না থাকুক তার মূল্য নির্ধারণ করা হবে। ধরা যাক যে আমার একটা পৈতৃক সূত্রে আমার মানে পৈতৃক ভিটা, যে ভিটাটা আমার বাবার মৃত্যুর পরে আমার নামে আমি লিখে নেব, তো ওই এনবিআর লোক পাঠিয়ে সেই বাড়ির মূল্য নির্ধারণ করবে। সেই বাড়ির মূল্য নির্ধারণ করে বাড়িটার দাম যদি 10 লাখ টাকা হয় তাহলে আমাকে সেই মানে 1%, 3%, 5% হারে মানে মূল্যের উপরে নির্ভর করে সেই করটা আমাকে দিতে হবে। মানে আমার নিজের বাড়ি, সেই বাড়ির কর দিতে হবে সরকারকে। এই বাড়ির কিন্তু কোনো উৎপাদনশীলতা নেই, এই বাড়ি কোনো আয় করছে না। মানুষ কর দেয় কি তার উপার্জনের উপরে, লভ্যাংশের উপরে, কিন্তু এই বাড়ি তো কোনো উপার্জন করছে না, এই বাড়ি তো কোনো আয় করছে না, এই বাড়ি তো কোনো লাভ করছে না, তাহলে আমি কর দেব কেন? এটা তো একটা বড় মানে প্রশ্ন। আবার আমি একবার কর দিলাম, আমি যখন আমার সন্তানকে আবার এই বাড়ি লিখে দেব তখন সন্তান আবার কর দিবে। আমার সন্তান যখন তার সন্তানকে লিখে দেবে, নামকরণ হবে তার সন্তানের নামে, তখন তার সন্তান আবার কর দিবে। মানে এক বাড়ি সরকারকে কর দিতে দিতে বাড়ির যে মূল্য তার মূল্যের চাইতে বেশি টাকা সরকারকে দিতে হবে। এই ধরনের অদ্ভুতরই মানে নিয়ম সরকার করতে চলেছে। সরকারের এনবিআরে যে সকল মহাপণ্ডিতরা বসে আছেন সেই পণ্ডিতরা এই আইন করছেন। নিকটাত্মীয়দের বেলায় 1 থেকে 5% আর দূরসম্পর্কের আত্মীয়দের বেলায় 3 থেকে 10% পর্যন্ত কর নির্ধারণ করা হয়েছে। আপনি চিন্তা করেন যে একজন মানে ভিক্ষুক যে রাস্তায় ভিক্ষা করে তারও যদি পৈতৃক একটা ছোট্ট একটা ভিটা থাকে, ধরে নিলাম কুড়ে ঘর, সেই কুড়ে ঘরটার দাম 10,000 টাকা হোক না কেন, 10,000 টাকাই হোক, তার বাবার কাগজপত্র একটু লিখে নিল, দলিল টলিলে একটু লিখে নিল তার নামে, সেই লিখে নিতে যেয়ে সেই 10,000 টাকার কর দিতে হবে তাকে 5%। এটা কি হয়? এটা কি হতে পারে? এটা কি মানে জনগণকে খেপিয়ে তোলার একটা বন্দোবস্ত না? আর জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার এই বন্দোবস্ত এনবিআরে বসে থেকে কে করছে? মানে এই প্রশ্নটাই করতে চাই। আমি সরকারকে দোষারোপ প্রথমে করতে চাই না, আমি প্রথমে দোষারোপ করতে চাই এনবিআরে কারা বসে থেকে সরকারকে এরকম মহা বিপদে ফেলতে চাইছে। কারণ সরকারি আমলাদের জনগণের কাছে যেতে হয় না ভোটের জন্য, রাজনৈতিক ব্যক্তিদের জনগণের কাছে যেতে হয় ভোটের কারণে। প্রফেসর ইউনূসকে জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়নি, কিন্তু তারেক রহমানকে জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে আবার 5 বছর পরে। তখন তিনি কি জবাব দেবেন যদি প্রফেসর ইউনূসের বসিয়ে দেয়া মেটিকুলাস এই লোকজন যদি সরকারকে এভাবে বিপদে ফেলে? মানে করের বোঝা জনগণের উপরে মানে বসানোরও তো একটা লিমিট থাকে, সেই লিমিটটা অতিক্রম করলে কোন পর্যায়ে যাবে জনগণের ক্ষোভ? সেই ক্ষোভ প্রশমন করতে না পারলে এই লাভটা কাদের ঘরে যাবে? বিরোধী দলের ঘরে যাবে। আর বিরোধী দলের ঘরে এই লাভটা যাওয়ার বন্দোবস্ত কারা করে দিচ্ছে এনবিআরে বসে থেকে? দর্শক, আপনার কাছে যেমন প্রশ্ন সরকারের কাছেও তেমন প্রশ্ন। সরকারের অজান্তেই কি এটা হচ্ছে, নাকি সরকার আদতে প্রথম 2 মাসেই দেশ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা রেখে গেছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ধান্দাবাজ বাটপার সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।